সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াস। আজ আমি এসেছি কুষ্টিয়াতে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি রামেন কেডি। তো আমার এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা কুষ্টিয়াতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং জাদুঘর দেখতে। তো যাত্রাপথে আমরা এখানে একটি পার্ক দেখতে পেলাম। পার্কটির নাম হচ্ছে আলাউদ্দিন পার্ক। এই আলাউদ্দিন পার্কে আমরা প্রবেশ করব না, আমি আপনাদেরকে শুধু পার্কটা একটু দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের আজকের মূল গন্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। পার্কটি দেখে আমি একটু আমার ফ্রেমে পার্কটি এত সৌন্দর্যবন্দি করে নিলাম। যাই হোক, আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে আমার সফরসঙ্গী অর্জুন দাদা এবং অভিজিৎ মণ্ডল। প্রথমে তারা কুলফি মালাই খাচ্ছে, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এখানে কয়েকজন রয়েছে যারা বিখ্যাত কুলফি মালাই বিক্রি করে এখানে। এই যে এখানে রয়েছে মিলন ভাইয়ের কুলফি মালাই আমরা স্পেশাল কুলফি মালাই খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। যাই হোক, কুষ্টিয়ার বিখ্যাত এই অঞ্চলটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি অবস্থিত। আমরা এই কুঠিবাড়ির গেটে এসে জানতে পারলাম এখানে প্রতিজন 20 টাকা করে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে প্রবেশ মূল্য। আমি চেষ্টা করি সবসময় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। আমার ক্ষুদ্র একটি চ্যানেল বিডি রামেন কেডি, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশের ক্ষুদ্র সৌন্দর্য বা ইতিহাস ঐতিহ্য, প্রত্নতত্ত্ব নিদর্শন, পুরাতন জমিদার বাড়ি, এই ধরনের পাহাড়, সমুদ্র, ঐতিহাসিক বা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সে উদ্দেশ্যে আজ আমি এসেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব 15 কিলোমিটার। প্রায় 33 বিঘা আয়তনের রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবন নির্মাণ করা হয়েছে 2.5 বিঘা জমিতে। 3 তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সর্বমোট 18টি কক্ষ আছে। ভবনের 3য় তলায় ছিল কবির লেখার ঘর, আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয়, সূর্যাস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন। 1807 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারির কাজ পরিচালনা করতেন। সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। 1958 সাল থেকেই শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই জাদুঘরে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি, ব্যবহার্য জিনিসপত্র যেমন চপলা নামের 2টি স্পিডবোট, 8 বেহারার পালকি, পল্টুন, টি টেবিল, কাঠের চেয়ার, সোফা সেট, পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম। শিলাইদহ কুঠিবাড়ি যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 থেকে 7 আগস্ট 1941, 25 বৈশাখ 1268 থেকে 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ পর্যন্ত তার জীবনকাল অতিবাহিত করেন। একাধারে তিনি বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে আসলে আপনি তার নিদর্শনগুলো স্বচক্ষে দেখতে পাবেন। যদি কখনো সুযোগ হয় কুষ্টিয়ার এই বাড়িতে আপনি আসার, তাহলে আপনি
নিজের চোখে যখন এইগুলা দেখতে পাবেন তখন অন্যরকম একটি আবহে নিজেকে প্রভাবিত করতে পারবেন। ইতিহাস ঐতিহ্য নিজ চোখে দেখার মধ্যে অন্যরকম একটি আনন্দ রয়েছে। আমরা এখানে কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি। এটি রয়েছে একটি আলমারি, সম্ভবত এটি এই ধরনের আমরা এগুলা লৌহ কাঠ দিয়ে তৈরি করা হতো আগে। পানি পরিস্রুত করা যন্ত্রের স্ট্যান্ড, পানি পরিস্রুত করা যন্ত্রের একটি স্ট্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিহাস যেন সাক্ষী দেয় এই ধরনের জিনিসপত্র। এটি একটি লোহার সিন্দুক। লোহার সিন্দুক কবি এবং কবির পরিবার এই ধরনের সিন্দুক ব্যবহার করত ওই সময়ে। মাটির মসৃণ করার যন্ত্র, মাটি মসৃণ করার একটি যন্ত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। ঘাস কাটার যন্ত্র, আরও এখানে রয়েছে আরেকটি ঘাস কাটার যন্ত্র। ঘাস কাটার যন্ত্রটি নিজ চোখে না দেখলে মানে অবিশ্বাস্য একটি জিনিস। সেই সময়েও কত সুন্দর জিনিস তারা ব্যবহার করত। 16 বেহারার পালকি, আমি আগে বলেছিলাম যে পালকিটির কথা। 16 বেহারার পালকিটি, এই ধরনের পালকি করে জমিদারেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন। বিবাহ অনুষ্ঠানে এই ধরনের পালকি ব্যবহার করা হতো। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সমস্ত সময় কাটিয়েছেন বাংলা সাহিত্যকে ঘিরেই। তার জীবনের পথচারণা, তার নিজের আঁকা কিছু ছবি। এটা হচ্ছে হাত পালকি। হাত পালকি একটি চমৎকার জিনিস, মানে হাতে হাতে করে, যাতে কোনো মানে লোক বসলে, জমিদার বা যে কেউ বসলে হাতে হাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের হাত পালকি ব্যবহার করা হতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদি কখনো সুযোগ হয় আসবেন এখানে কুষ্টিয়ার শিলাইদহের এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, নিজের চোখে দেখে যাবেন স্মৃতি বিজড়িত এই বাড়িটি। আমি আমার চ্যানেল বিডি রমেন কেডি চ্যানেলটির মাধ্যমে যতটা সম্ভব ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি, সেই উদ্দেশ্যে এখানে আমার আসা। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য সংস্কৃতিবান পিলারি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সেই ব্রাহ্মণ পরিবারের কিছু নিদর্শন এখানে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটবুক ইউনিয়নের পিঠাবুক গ্রামে। এ হচ্ছে একটি খাট। তার পরিবার এ ধরনের খাট ব্যবহার করত। সেই খাটটি আমরা নিজের চোখে এখানে এসে দেখতে পেলাম। একরকম সৌভাগ্যই বলা চলে যে ইতিহাসের এই জিনিসগুলো এখনও রয়েছে এখানে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বহস্তে লেখা চিঠি আমরা এখানে দেখতে পেলাম। যাই হোক, 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি স্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। এই হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা, যেইটির কথা আমি আগে বলেছিলাম আপনাদেরকে। ইঞ্জিন চালিত নৌকা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতেন এবং তার পরিবারেরা এই ধরনের নৌকা ব্যবহার করতেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই কুষ্টিয়া শিলাইদহ থেকে। আমরা এরপর চলে যাব লালনের আখড়ায়। কুষ্টিয়ার বিখ্যাত লালন সাইজির আখড়ায় আমরা এখন চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি লালন সাইজির আখড়াতে। কুষ্টিয়ার আরও একটি
ঐতিহাসিক ব্যক্তি সুফি সাধক লালন শাহের মাজার এখানে অবস্থিত রয়েছে। কুষ্টিয়ার এই ছেউরিয়াতে ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অবস্থিত। লালন শাহ এই কুমারখালী উপজেলার ছেউরিয়াতে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি মহোৎসব আয়োজন করতেন। সেখানে সহস্রাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো। লালন শাহের মৃত্যুর পর এই স্থানটিতেই সমাহিত করা হয়। তার মৃত্যুর পর তার সমাধিস্থলেই এক মিলন ক্ষেত্র বা আখড়া গড়ে ওঠে। এই সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি সারি কবর। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে। প্রতি বছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয়, একবার দোল পূর্ণিমা উৎসবের সময় এবং আরেকবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ লালন আখড়ার বিশাল লালন মেলা হয়। লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। রাতভর চলে বাউল গানের উৎসব। এই উপলক্ষে মাজারকে সাজানো হয় রঙিন করে। আলোকসজ্জা, তোরণ নির্মাণ ও বিশাল সামিয়ানা টাঙিয়ে দেওয়া হয়। সেই সাথে থাকে গ্রামীণ মেলার আয়োজন। লালন মেলা উপলক্ষে দেশ বিদেশের অনেক দর্শনার্থীর আগমন ঘটে এখানে। লালনের এই বটতলাতে আসলে তার স্মৃতি বিজড়িত সেই দিনগুলোর কথা মনে পড়ে। লালন 17 অক্টোবর 1774 থেকে 17 অক্টোবর 1890 ছিলেন। 90 পর্যন্ত তার জীবনকাল যতটা সম্ভব জানা যায় আর কি। বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশের সর্বপ্রথম যাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল, লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত 288টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নির্দেশক্রমে বা অজ্ঞাতবশত কিছুই বলিতে পারে না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায়, লালন 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই মতের সাথে অনেক দ্বিমত পোষণ করেন। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। এক সূত্র থেকে জানা যায়, তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন।
কাজী তাদের বংশগত উপাধি। কাজী হচ্ছে তাদের বংশগত উপাধি। যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু জানতে পেরেছি এখানে লালন সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে লালনের মাজার রয়েছে, আমরা লালনের মাজারের দিকে এগিয়ে যাব। আমার সফর সঙ্গীরা সেলফি তোলায় ব্যস্ত, প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী রয়েছে এখানে। আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা লালনের আখড়ার এখানে আসতে পেরেছি। লালন সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, গবেষকদের ধারণা লালন শাহের দুই ভাই ছিলেন, আলম শাহ এবং কলম শাহ, মানে আরও দুইটা ভাই ছিল তার। আলম শাহ কলকাতা শ্রমিকের কাজ করতেন। আরেক তথ্য থেকে জানা যায় তারা 4 ভাই ছিলেন, আলম শাহ, কলম শাহ, চলম শাহ ও লালন শাহ। চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ নামে আরেক ভাই ছিলেন। ৭৬-এর মনন্তরে আলম ও মলম মৃত্যুমুখে পতিত হন। লালন ফকির জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনুকাজীর বাড়ি আশ্রয় নেন। হিতকরী পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে, লালন তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে পথিমধ্যে গুটিবসন্ত রোগে আক্রান্ত হন। তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যায়, যার গন্তব্যস্থলে চলে যায়। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষ লালনকে উদ্ধার করেন মলম শাহ। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করে দিয়ে সুস্থ করে তোলেন। এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ায় সেউরিয়াতে স্ত্রী ও শিষ্যসহ বসবাস শুরু করেন। গুটিবসন্ত রোগে একটি চোখ হারান লালন। সেউরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ শাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন। এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায়। তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল। লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন। এছাড়া বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে তিনি যেতেন বলে জানা যায়। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে তেমন তথ্য কোনো পাওয়া যায়নি। তো আমরা যতটুকু জানতে পেরেছি, তার ধর্মবিশ্বাসে ছিলেন তিনি মানবতাবাদী ধর্ম প্রচার করেছেন। তার ধর্মে হিন্দু মুসলিমকে বিভেদ করা হয়নি, কোনো ধর্মকে বিভেদ করা হয়নি। তিনি মানব ধর্মের কথাকে গানে গানে বলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি লালন সাইজির মাজার। আমি মাজারটি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। যতটুকু জানতে পেরেছি, মাজারে কবরের ছবি তোলা তো নিষেধ। আমি বাহির থেকে যতটুকু ছবি তুলতে পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লালন সাইজির মাজারটি এখানে রয়েছে। আমার বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর যদি কখনো সুযোগ হয় কুষ্টিয়ার লালনের এই আশ্রমে আসবেন, লালনের এই মাজারে আসবেন, আধ্যাত্মিক সাধক লালন সাইজি সম্পর্কে জানতে হলে আপনি তার এখানে আসলে মন ভালো হবে এবং তার সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সফরসঙ্গী অর্জুন ভাই এবং অভিজিৎ ভাইকে। আমার এই আজকের সফরে তারা আমাকে সঙ্গী হিসেবে এনেছেন, তাই আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেতে যেতে বলে যেতে চাই, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সব দেখি তা না না না। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট বিভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল, মৃত্যুর পরেও বিদ্যমান রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বিডি রমেন কেডির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। জয় হোক মানব ধর্মের, জয় হোক মানবতার।
আমরা বাংলাদেশ ঘুরে দেখব এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি আমার সফর সঙ্গীদেরকেও আমাকে সুন্দর এমন একটি সফরের সুযোগ দেওয়ার জন্য। আমি একজন ভ্রমণ পিপাসী লোক, সুযোগ পেলে ভ্রমণে যেতে চাই এবং আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ঘুরে দেখাতে চাই।